রহমানির রহিম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। সারা বিশ্বে ছাত্র দলকে অগ্রণী রাজনৈতিক নেতৃত্ব বলা হয়, কারণ ছাত্র দল যা করতে পারে অন্য কেউ, ছাত্র এবং যুবক, এরা যা করতে পারবে আমরা তা করতে পারবো না। ওরা যত দূরে দৌড়াতে পারবে আমরা পারবো না। আমরা পারবো? পারবো না। সুতরাং আজকের গণতান্ত্রিক বাংলাদেশে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে ছাত্রদল এবং যুব দলকে আমাদের সাথে নিতেই হবে, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। একটা দেশের সেনাবাহিনী তৈরি হয় আমার আপনার মতন বয়স্ক লোক নিয়ে না, ছাত্রদলের ছেলেদেরকে নিয়ে, ছাত্রদলের মেয়েদেরকে নিয়ে, যুব দলের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সেনাবাহিনী তৈরি হয়। যে দেশের সেনাবাহিনী যত শক্ত, সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের রাষ্ট্র তত শক্ত, এবং বাইরের রাষ্ট্র তাদেরকে আঘাত করতে পারে না। এই সত্য কথাটা আপনারা বিশ্বাস করেন? করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বারান্দায় বসে আছেন তারা চেয়ারে এসে বসেন একটু কাইন্ডলি, যাতে আমরা আপনাদের সবাইকে দেখতে পারি, আপনারাও আমাদেরকে দেখতে পারেন। আমরা তো প্রত্যেকদিন আসতে পারি না। এই ছাত্রদল যে সুযোগ আমাদেরকে করে দিয়েছে, আপনাদের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার, দেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক ধারা চাই, আমরা কেউ মারামারি করতে চাই না। আপনারা এই অঞ্চলে জামাত ইসলামের রাজত্ব দেখেছেন, জামাত ইসলামের শাসন ব্যবস্থা দেখেছেন। শুধুমাত্র এই অঞ্চলে আপনি রাষ্ট্র এবং রাজনীতি, রাজনীতি না থাকলে রাষ্ট্র থাকবে না, আর রাজনীতি না থাকলে সমাজও থাকবে না। সমাজে যদি ভালো লোক না থাকে আপনি কি সমাজে থাকতে পারবেন? পাস করতে পারবেন না। প্রতিদিন থানায় দৌড়াতে পারবেন না, আপনি কি করে খাবেন? তাইলে আপনার আগে পরিবারের মুখে ভাত দেওয়া হলো প্রধান দায়িত্ব। এটা ইসলামের কথা, এটা আমার কথা না। এবং ইসলাম হলো প্র্যাকটিসিং মুসলিম। ইসলাম ধর্মে যে কথাগুলা বলা আছে প্রতিদিন আপনাকে সেটা পালন করতে হবে। কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন আমার বন্দিগি করো। কেন? কারণ আমাদেরকে মৃত্যুর পরে, মৃত্যু মানে কি, জাগতিক জীবন শেষ করে তার কাছেই যেতে হবে, তার কর্ম আমাদেরকে করতে হবে, কিন্তু সেটা বিশ্বস্ততা এবং ইমানের সাথে। আপনার ইমান ঠিক নাই, আপনি ঘুষ খান, আপনার পেটের খাবার যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে? কখনোই কবুল হবে না। আপনি মিথ্যা কথা বলেন, আপনার ইবাদত, আমাদের নবীজির আরেকটা নাম ছিল আলামিন, অর্থাৎ বিশ্বাসী। এই আলামিন যদি আমরা বুকের মধ্যে ধারণ করতে না পারি, ইমান যদি আমাদের স্বচ্ছ না হয়, আপনি 1000 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজে কি আল্লাহ আপনাকে শাফায়েত করতে পারবেন? পারবেন না। আমাদের নবীজির চাচা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আবু তালেব। আপনারা জানেন নবীজি জন্মের আগেই তার বাবার ইন্তেকাল হয়েছিলেন, এবং নবীজির চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবীজি বলেছেন একজন মুসলমানও যদি বেহেশতে যেতে না পারে আমি তাদের জন্য শাফায়েত করব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাউকে বেহেশতে যাওয়ার ইজাজত দেন নাই। কাকে নিয়ে যাবেন এই কথা আল্লাহ বলেন নাই। কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, কার কতটুকু শাস্তি আছে, এটা শুধু নিয়ন্ত্রণ এবং ক্ষমতাধারী হলো রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন। আমি ধর্মের বিষয়ে যাব না। আমি বিশ্বাস করি রাজনীতি যদি শক্ত মজবুত না হয়, ভালো লোকের হাতে রাজনীতি না থাকে, তাহলে রাষ্ট্র ভালো হতে পারে না। এই কথা কি আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না? সুতরাং আমাদেরকে আজকে ভালো লোক খুঁজতে হবে। ভালো লোকের হাতে, এই যে পার্লামেন্ট ইলেকশন আসবে, 300 জন সংসদ সদস্য, এরা কি কন্ট্রাক্টারি করবে রাস্তায়? না, এরা কন্ট্রাক্টারি করবে না। এরা বাংলাদেশে আইন প্রণয়ন করবে। কি আইন? যে আইনে বাংলাদেশ চলবে। সুতরাং এই 300 জন লোক যদি সৎ হয়, এই 300 জনের লোকের মধ্যে যদি ঈমান থাকে, এই 300 জন লোকের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে এই বাংলাদেশ কেউ দখল করতে পারবে? পারবে না। সুতরাং আজকে অনেক বছর পরে আপনারা দেখেছেন একটা রাষ্ট্রের রাজনীতি যদি নষ্ট হয়ে যায়, আমার চেয়ে বেশি আপনারা দেখেছেন। আপনারা গ্রামগঞ্জে ঘুরেছেন, হাসিনার এই স্বৈরাচারী পিচাসিনীর আপনার রাজত্ব দেখেছেন।
আপনারা যুবলীগের অত্যাচার দেখেছেন, ছাত্রলীগের অত্যাচার দেখেছেন, আওয়ামী লীগের অত্যাচার দেখেছেন, আপনারা দেখেছেন হাটে মাঠে ঘাটে সমাজে কিভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়েছে। এই টাকা যদি বাংলাদেশে থাকতো, আপনার হাটের দেখেন, একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দেই। অনেকে বলে এনজিওর লোক সুদখোর। এনজিওর লোকের হাতে যদি টাকা না থাকতো, এই গ্রামীণ ব্যাংক ছোট ছোট এনজিও গুলা যে আছে, তাদের হাতের টাকা যদি এই আপনাদের হাতে না ঘুরতো, তাহলে অর্থনীতির টাকা সচল থাকতো? অসংখ্য লোক আপনারা এনজিওদের কাছ থেকে টাকা নিয়েছেন। যে সার্ভিস চার্জ তারা নেয়, সেই সার্ভিস চার্জটা তাদের কর্মীদের বেতন। এই কর্মীদের বেতন যদি তারা দিতে না পারে, তাহলে কি আপনার কাছেই টাকা থাকবে? থাকবে না। সুতরাং দেখেন, এই টাকা কিন্তু বিদেশে যায় নাই, কিন্তু গভর্নমেন্টের টাকা, যেটা আপনি ট্যাক্স দিয়েছেন, সরকারি টাকা, যে টাকায় উন্নয়নের কথা ছিল, সেই টাকায় কোনো উন্নয়ন হয় নাই। একটা ব্রিজ করতে যে টাকা লাগে একটা অন্য দেশে, 1000 গুণ বেশি বাজেট দেখিয়ে এই দেশ থেকে টাকা নিয়ে তারা বিদেশে চলে গেছে। সুতরাং সাধারণ মানুষের কথা চিন্তা করে নাই, সাধারণ মানুষের কথা তারা চিন্তা করে নাই। আমাদেরকে আজকে সময় এসছে, আমাদের 1 নম্বর সমস্যা আমি বলবো একটা একটা করে। 1 নম্বর সমস্যা কি? যুব সমাজের চাকরি নাই। এইটা আমার কাছে 1 নম্বর সমস্যা। কেউ যদি আমাকে বলে যে আপনার কাছে কি সমস্যা মনে হয় বাংলাদেশের, সবচেয়ে বড় সমস্যা যুব সমাজের কোনো চাকরি নাই। আজকে যদি আমরা 4 কোটি ছেলেকে চাকরি দিতে পারতাম, তাহলে এত লোক রাজনীতি করতো না। আমি বলিষ্ঠভাবে বলতে পারি এই কথা, ইমানের সাথে বলতে পারি। আমি অনেক জায়গায় ঘুরে যুব সমাজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেছি, তোমাদের সমস্যা কি? সমস্যা রাজনীতি করতে চায়। মনে হয় যে রাজনীতিটাই তাদের উন্নয়নের চাবিকাঠি। রাজনীতি কোনো উন্নয়নের চাবিকাঠি না। রাজনীতি হলো দায়িত্ব, রাজনীতি হলো দেশপ্রেম, রাজনীতি হলো মানুষকে ভালোবাসা। রাষ্ট্রের সেবা করার জন্য সবচেয়ে বড় উপায় হলো রাজনীতি। আমার বয়স 60 বছর, আমি এখন রাজনীতি করতে আসছি। আমি 16 বছর বয়সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম নির্বাচিত ভিপি ছিলাম, জিয়াউর রহমান সাহেবের সময়। আপনারা জানেন না, ঢাকার ইডেন গার্লস কলেজের ছাত্র দলের প্রথম নির্বাচিত ভিপি ছিলাম আমি সরকারি কর্মকর্তা ছিলাম। আপনারা জানেন এখানে পুষ্টির প্রজেক্ট চলতো, আমি পুষ্টির ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের কর্মচারী হিসেবে এখানে কাজ করেছি। অনেক লোক, হাজার হাজার কর্মী ছিল আপনারা জানেন, কিন্তু কোন লোক আমার বিরুদ্ধে 10 টাকা দুর্নীতির অভিযোগ আনতে পারবে না যে 10 টাকা তারা কম পেয়েছে। সুতরাং এই যে রাষ্ট্র মানে দায়িত্ব, রাজনীতি মানে দায়িত্ব। আপনার যদি মানুষের দেখেন, যখন বর্ষা হয়, বন্যা হয়, তখন কুকুরও কিন্তু কাঁদে মানুষের জন্য। দেখবেন কুকুর ভেসে যাচ্ছে, মানুষ যে কুকুরকে ধরে, কুকুর এবং মুরগি একই জায়গায় ওঠে, একই মাচায় ওঠে, কিন্তু কুকুর কিন্তু তখন মুরগিকে খায় না, জানে যে একজন আরেকজনের জন্য বাঁচতে হবে। এও বিপদগ্রস্ত, আমিও বিপদগ্রস্ত। আজকে সারা বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত। কেন বিপদগ্রস্ত? কারণ ভারতীয় আগ্রাসন আমাদের রাষ্ট্র দখল করতে চায়। তারা এই রাষ্ট্র দখল করে আমাদের এইখানে মাল ওঠানামা করাবে চট্টগ্রাম বন্দরে। আপনি কোনো টাকা পাবেন না, আপনি লেবার। রাষ্ট্রের কোষাগারে কোনো টাকা যাবে না। তারা খুলনার চালনা বন্দর দখল করবে, মাল ওঠানামা হবে, আপনি কোনো টাকা পাবেন না। আপনার বুকের ভিতরে কুমিল্লা দিয়ে আগরতলায় ট্রেন চলে যাবে, আপনি সেই ট্রেনের কোনো রয়্যালিটি পাবেন না। এটাকে ইংলিশে বলে রয়্যালিটি। আপনি কোনো টাকা পাবেন না, আপনাকে ট্রেনের লেবারগিরি করতে হবে। এই কথা কি আপনারা মেনে নিতে পারেন? আপনার ছেলে শিক্ষিত হয়ে কেন কর্মচারী হবে, কেন লেবার হবে? আপনার ছেলে যদি মেধা থাকে, সে সরকারি ভালো কর্মকর্তা হবে, সে বড় ব্যাংকে যাবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে শিক্ষক হবে। কিন্তু আমাদের এই যে জনসংখ্যার আধিক্য, আজকে আমাদের দেশ 18 কোটি জনগণ, 55,000 বর্গ মাইল। এখানে বাতাস বিষাক্ত, খাদ্য বিষাক্ত, এখানে হাজার হাজার লোকের ক্যান্সার হচ্ছে। কেন হচ্ছে? আমরা খাদ্যে যে পরিমাণ বিষ দেয়া দরকার, সে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বিষ দেই। এই যে দ্বিগুণ 3 গুণ পরিমাণ বিষ দিচ্ছি, এটা দেখার কোনো লোক আছে? নাই। ব্রিজ যে তৈরি হচ্ছে, ব্রিজ ভেঙে পড়ে যাবে, দেখার কোনো লোক নাই। এগুলা ঠিক করতে পারে রাজনীতিবিদ এবং পার্লামেন্ট। এই পার্লামেন্টে যদি সদস্যরা
শক্ত হয়, জ্ঞানী হয়, সৎ হয়। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ আমি আপনি 1000 বছর কষ্ট করলেও এই বাংলাদেশ কোনোদিন সোনার বাংলা হবে না। সুতরাং এই চাবিকাঠি আপনাদের হাতে। আপনারা জানেন বিএনপি বিগত 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। অনেকে বলে বিএনপির কোনো অবদান নাই। আমি খায়রুন নাহার, আমি নিজে জেল খেটেছি 6 মাস। আমার পাশে বসে আছে সবাই, সবাই জানে এটা। সুতরাং আমি একজন মহিলা, আমি তো কোনোদিন ডাকাতি করি নাই, চুরি করি নাই, ছিনতাই করি নাই, কাউকে কোনো গালাগালি করি নাই, মারি নাই, কিচ্ছু করি নাই। তাহলে যুবলীগ, ছাত্রলীগ আমার বিরুদ্ধে 16-17টা মার্ডার কেস দিয়ে মারামারি করে আমাকে ধরে পুলিশে নিয়ে গেছে। তাহলে কি এটা কোনো ন্যায় বিচার হলো? সমাজ দাঁড়ায় ন্যায় বিচারের জন্য। আগে যখন আমাদের দাদারা ছিলেন, কোনো মাতব্বর সাহেব কি মিথ্যা কথা বলতেন? বলতেন না। কিন্তু আজকে মাতব্বর সাহেব পয়সা খাচ্ছে। সমাজে আমরা দেখছি কি, যে বিয়ে ভেঙে দিচ্ছে, বিয়ে দুই পক্ষের কাছ থেকে মাতব্বর সাহেব টাকা নিচ্ছেন। সুতরাং এটা সমাজে হতে পারে না। একটা দুর্ঘটনা ঘটলে সমাজের লোকের স্পন্দন বাড়বে, কষ্ট বাড়বে, তারা দৌড়াদৌড়ি করবে সমাজ রক্ষা করার জন্য। সমাজ রক্ষা করার সাথে সাথে আপনাদের ওয়ার্ডের নেতারা হবে পরিষ্কার ভালো। তারা যদি ভালো না হয় তাহলে আপনার ভোট আপনি কি ঠিক জায়গায় দিতে পারবেন? পারবেন না। আমি এখন রাজনীতির প্রসঙ্গে আসব। যেহেতু আমাকে এই এলাকার এই সাথিয়া উপজেলার আহ্বায়ক করা হয়েছে, আমাকে অবশ্যই ভোটের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে স্বচ্ছ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক লোক দিতে হবে। কথা ঠিক আছে? দায়িত্বশীল, স্বচ্ছ এবং দেশপ্রেমিক, এই 3টা জেনায় 3টা গুণ যার থাকবে, অর্থের কোনো কম নাই। আপনারা 10 জন যদি এক জায়গায় দাঁড়ান, একটা গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, 10 জন লোক যদি সেখানে সশ্রদ্ধ চিত্তে দাঁড়ায়, তাহলে সেই মেয়ের বিয়ের টাকার খরচ কি অভাব পড়ে না? আপনি কালকে যদি সোনা খান, যে আমি ভাত খাবো না, সারাদিন সোনা খাবো, তাহলেও আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, আপনি বাঁচবেন না। বাঁচবেন না। সুতরাং আসেন আমরা সবাই মিলে ইমানি শক্তিতে দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে সততার সঙ্গে জীবনে একবার লড়ি, যে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সমাজ এবং অর্থনীতি। আপনার অর্থনীতির টাকা যদি ঠিক না থাকে, আপনার ছেলে লেখাপড়া করে চাকরি পায় নাই, এটা আপনার জন্য আপনি জমি বিক্রি করে ছেলে পেলেকে লেখাপড়া করাইছেন, আছে না? বাবা করায়। সুতরাং আপনারা যদি বাংলাদেশকে একটা বাংলাদেশ, শক্ত বাংলাদেশ, একটা পৃথিবীর মানচিত্রে একটা ইসলামিক দেশ, আমাদের 90% এখানে মুসলমান, আমরা বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, লারমা, উপজাতি যারা আছে সবাই মিলে আমরা বাংলাদেশি। বাঙালি বলে আমাদের জিয়াউর রহমান, আমাদের নেতা জিয়াউর রহমান, আপনারা যার সততা সম্বন্ধে পৃথিবীব্যাপী কোনো প্রশ্ন নাই, স্বাধীনতার সশস্ত্র স্বাধীনতার মহান ঘোষক, যার ডাকে আমরা যুদ্ধ করেছি, সেই জিয়াউর রহমানের নেতৃত্বে 1978 সাল থেকে 77, 78, 79, 80, 81 সালের মে মাসের 25শে মার্চ উনি মারা গেছেন। তো সুতরাং 30শে মে উনি মারা গেছেন। এই যে একটা নেতৃত্ব অল্প দিনে বাংলাদেশে যে গণজোয়ার এবং অর্থনৈতিক মুক্তি এনেছিল মানুষের মধ্যে, এই মুক্তির স্বাদ আপনারা পেতে চান না? বিশ্বের মানচিত্রে বাংলাদেশ, আপনার পাসপোর্ট যখন আপনি ফেলবেন কোন এয়ারপোর্টে, কে বাংলাদেশি, ওরে বাবা ভালো দেশ। আপনি যে সম্মান পাবেন, একজন মন্ত্রী চুরি করে টাকা নিয়ে কি সেই সম্মান পাবে? আপনারা পত্রিকায় দেখেছেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা মিডল ইস্টে শুয়ে আসে, কোনো দেশ তাকে ঢুকতে দেয় নাই। এই যে পিচাচিনী হাসিনা বলেছে আমার এত বন্ধু আছে, অমুক আছে, তমুক আছে, যখন বিপদে পড়ছে ইন্ডিয়া ছাড়া কোথাও তাকে জায়গা দেয় নাই। সুতরাং আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে বাঁচতে চাই। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আরেকজন জিয়াউর রহমানকে আমরা চাই। আমি বলিষ্ঠভাবে বলছি, আমরা আরেকজন জিয়াউর রহমানকে দেখতে চাই, এবং তার নেতৃত্বে তারেক রহমানের মধ্যে আছে। এত নির্যাতিত হওয়ার পরেও কোনো প্রতিহিংসার কথা তিনি বলেন না, কখনো কোনো প্রতিহিংসার কথা বলেন না। যখনও কোনো জায়গায় কোনো দুর্বৃত্তায়ন ঘটে, কোনো লোকের অসুবিধা হয়, তারেক রহমানের লোক তার কাছে পৌঁছে যায়। সুতরাং আমরা জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হব। প্রত্যেকটা ওয়ার্ডে ভোটে
আমরা ওয়ার্ড কমিটি গঠন করব। আপনারা রাজি আছেন? প্রত্যেকটা ওয়ার্ডে ভোট হবে এবং কোনো পকেট কমিটি হবে না। 3 মাস যদি কষ্ট করতে হয়, আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব, প্রত্যেকটা ওয়ার্ডের নির্বাচনে আমি যে দাঁড়াবো। আপনারা 5 জন ক্যান্ডিডেট আছেন, সমঝোতা করেন কাকে চান, না হলে আমরা ভোট দিয়ে দিব। ভোট দিয়ে দিব আমরা। আমাদের কোন পকেট কমিটি আমরা হতে দেব না, দেব না, দেব না। পকেট কমিটি না হয়ে যদি আমরা ওয়ার্ড কমিটি করতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না। আপনারা ভয় পাবেন না। জামাত ইসলাম যখন একটা প্রোগ্রাম করে 10 জায়গা থেকে লোক নিয়ে আসে, মনে হয় বাবারে কত লোক, আসলে না। আজকের এই প্রোগ্রাম ছোট, ছাত্র দলের ছেলেরা অ্যারেঞ্জ করেছে, তারা জানে না কিভাবে প্রোগ্রাম করতে হয়। আমরা খেতুপাড়া ছাড়া কোনো ইউনিয়নে খবর দেই নাই। খেতুপাড়ার বাজার আপনারাই নিয়ন্ত্রণ করেন, ওপারে খেতুপাড়া, এপারে আপনাদের গড়িগা, আমরা এর বাইরে যাই নাই। আমরা যদি 10টা ইউনিয়ন থেকে লোক আনতাম, এই প্রোগ্রাম কি এত ছোট হতো? হতো না। আপনারা ভয় পাবেন না। ইমানি শক্তিতে আল্লাহর নামে আপনারা শপথ করেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।